আজ আমরা এমন একটি মেয়ের গল্প শুনবো যার মন শিশুদের মতো সরল। তার এই সরলতার সুযোগ নিয়ে কিছু মানুষ তার সাথে এমন সব কাজ করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু তার বড় বোন কিভাবে এই নরপশুদের হাত থেকে তার ছোট বোনকে উদ্ধার করে তা আমরা জানবো এই মুভিটির মাধ্যমে। এই মেয়েটির নাম ইয়ানা। ইয়ানা কোরিয়ান সেনাবাহিনীর একজন প্রাক্তন হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট প্রশিক্ষক। সে সদ্য জেল থেকে মুক্তি পেয়েছে। জেলে যাওয়ার আগে ইয়ানা নামি দামি পলিটিশিয়ানের বডিগার্ড হিসেবে কাজ করত, কিন্তু একদিন তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়। আজ সে তার সমস্ত শাস্তি ভোগ করে জেল থেকে বেরিয়ে এসেছে। বাড়িতে এসে ইয়ানা তার ছোট বোন ইউনহির সাথে দেখা করে। সে হাই স্কুলে পড়ে। তার আচরণও শিশু সুলভ। ইয়ানা তার বোনকে খুবই ভালোবাসে, তাই সে চায় না তার বোন কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকুক। ইউনহি খুব সরল মনের মেয়ে, তাই সে জানে না তার বোন এতদিন কোথায় ছিল এবং কখনো তা জানার চেষ্টাও করেনি। ইয়ানাও তাকে এ ব্যাপারে কিছু জানায় না, কারণ এটি তার উপর খারাপ প্রভাব ফেলতে পারে। ঘুমাতে যাওয়ার সময় ইউনহি ইয়ানাকে বলে সে আগামীকাল স্কুলে যাবে না। ইয়ানা তার কথায় খুব একটা মনোযোগ দেয় না। সে তাকে বলে পড়াশোনায় ভালো করতে হলে তার নিয়মিত স্কুলে যাওয়া উচিত। ইউনহি তাকে কনফেস করার চেষ্টা করে, কিন্তু ইয়ানা এটা বুঝতে পারে না তার বোন কেন স্কুলে যেতে চায় না। যদি সে জানতে চাইতো তাহলে হয়তো তার বোনকে আগামী দিন এত বিশাল ঝড়ের মুখোমুখি হতে হতো না। পরের দিন স্কুলের ঘন্টা পড়ার পরে সমস্ত বাচ্চারা দুপুরের খাবার খেতে ক্যান্টিনে আসে। তখন স্কুলের কিছু সিনিয়র মেয়ে ইউনহিকে বুলিং করা শুরু করে। এসব তার জন্য নতুন কিছু না, প্রায় প্রতিদিনও স্কুলে তার সাথে এসব ঘটে আসছে। এমনকি বাড়িতে যাওয়ার সময়ও তারা ইউনহিকে বিরক্ত করতে ছাড়ে না। মেয়েগুলো ইউনহিকে তাদের সাথে যেতে বলে, যদিও ইউনহি তাদের সাথে যেতে আপত্তি করে। মেয়েগুলো ইউনহিকে একটি অ্যাডাল্ট ক্লাবে নিয়ে যায়। সেখানে তারা ইউনহির সাথে খুবই অভদ্র আচরণ করে। ইউনহি বাড়িতে যাওয়ার জন্য ছটপট করে, কিন্তু মেয়েগুলো তার কোনো কথাই শোনে না। ইউনহি জানতো না আজ তারা তার সাথে এমন কিছু করতে চলেছে যা সে কখনো কল্পনাতেও ভাবেনি। মেয়েগুলো ইউনহিকে টাকার বিনিময়ে কয়েকজন বকাটে ছেলের হাতে তুলে দেয়, যারা ইউনহিকে সাথে নিয়ে গিয়ে তার সাথে অশ্লীলতা করে। ইউনহি চিৎকার করতে থাকে, কিন্তু তার কান্না শোনার মতো কেউই সেখানে ছিল না। এদিকে ইয়ানা তার বোন এখনো অবধি বাসায় না ফেরায় চিন্তিত হয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরও সে তার বোনের ব্যাপারে কিছুই জানতে পারে না। অন্যদিকে বকাটে ছেলেগুলো ইউনহির সাথে জবরদস্তি করবার পর টাকার বিনিময়ে ধনী লোকের কাছে বিক্রি করে দেয়, কিন্তু ছেলেগুলো অসম্ভব চালাক ছিল। তারা জানতো পুলিশ যদি এই বিষয়ে জানতে পারে তবে তারা তাদের কাউকেই ছাড়বে না। তাই তারা ইউনহিকে ধনী ব্যক্তিদের কাছে পাঠায় এবং ইউনহিকে বাথরুম থেকে তাদের মেসেজ করতে বলে। এটি হলো তাদের সিগন্যাল। মেসেজ পাওয়া মাত্রই ছেলেগুলো আচমকা তাদের হাতে নাতে ধরে তার ভিডিও ফুটেজ নিয়ে নেয় আর ব্ল্যাকমেল করে সেই সব ব্যক্তিদের কাছ থেকে সব টাকা হাতিয়ে নেয়। এভাবে ছেলেগুলো ইউনহিকে প্রস্টিটিউশনের বিজনেসে নামিয়ে দেয়। কিন্তু একবার তাদের প্ল্যানে গড়বড় হয়। তারা প্রতিবারের মতো ইউনহিকে একজন ধনী লোকের কাছে পাঠায়, যে কিনা একজন গ্যাংস্টার। যখন ছেলেগুলো তার সাথে ব্ল্যাকমেল করার চেষ্টা করে সেই লোকটি তাদের খুব মারধর করে। লোকটি ছেলেগুলোর ফোন ছিনিয়ে সমস্ত ভিডিও ডিলিট করে দেয়। এদিকে ইয়ানা রাতভর তার বোনকে খোঁজে। সে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে, এই ভেবে হয়তো তার বোন এখন বাড়ি ফিরে আসবে। অবশেষে সকালবেলা সে তার চেনা জানা সব জায়গায় ফোন করে ইউনহির ব্যাপারে খবর নেয়, কিন্তু ইউনহি কোথায় গিয়েছে কেউই বলতে পারে না। শেষমেশ ইয়ানা তার বোনকে খুঁজতে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সরাসরি প্রিন্সিপালের অফিসে যায়, কিন্তু প্রিন্সিপাল উল্টো ইউনহির বোনকে তার পড়াশোনার খারাপ পারফরমেন্সের জন্য দায়ী করে। প্রিন্সিপাল ইয়ানাকে বলে তার বোন নিয়মিত স্কুলে আসে না এবং ক্লাসেও ঠিকমতো অ্যাটেন্ড করে না। এসব শুনে ইয়ানা অবাক হয়ে যায়, কারণ তার বোন তার সাথে এসব কিছুই শেয়ার করেনি। প্রিন্সিপাল আরও বলেন এরকম হলে সে ইউনহিকে স্কুলে অ্যাডমিশনই দিতেন না। বোনের কোনো খবর না পাওয়া ইয়ানা হতাশ হয়ে বাড়ি ফিরে আসছিল, আর তখনও একটি মেয়ে ইয়ানাকে থামায়। মেয়েটি হলো ইউনহির বান্ধবী। মেয়েটি ইয়ানাকে ওই মেয়েগুলো তৈরি করা একটি ভিডিও দেখায়, যেখানে মেয়েগুলো ইউনহির সাথে খুবই খারাপ ব্যবহার করছিল আর ইউনহি যন্ত্রণায় কাতরাচ্ছিল। ভিডিওটি দেখার পরে ইয়ানা বুঝতে পারে কেন সেদিন রাতে ইউনহি স্কুলে আসতে চাইছিল না এবং কেন তার অ্যাটেন্ডেন্স এত কম। সে এও বুঝতে পারে জেলে থাকাকালীন তার বোনকে প্রতিদিন হয়তো এভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ইয়ানা মেয়েটির কাছ থেকে মেয়েগুলোর নাম ঠিকানা খুঁজে নিয়ে তাদের খোঁজা শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর অবশেষে ইয়ানা মেয়েগুলোকে একটি ক্লাবে খুঁজে পায়। সে প্রথমেই তাদের
তাদের বেধড়ক পেটায়। ইয়ানা মেয়েগুলোকে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েগুলো তা বলতে চায় না। ইয়ানা তাদের এমন পেটানো পেটায় যে ভয়ে তাদের মধ্যে একটি মেয়ে স্বীকার করে যে তারা ইউনহিকে কিছু ছেলের কাছে পাঠিয়ে দিয়েছে। আর এই কথা শুনে ইয়ানা ভীষণ রেগে যায়। ইয়ানা তাদের সেই ছেলেদের বাড়ি নিয়ে যেতে বলে। বাড়িতে তখন একটি ছেলেই উপস্থিত ছিল। ইয়ানা প্রথমেই ছেলেটিকে আচ্ছা মতো ধোলাই করে এবং ইউনহির সম্পর্কে জিজ্ঞাসা করে। জবাবে ছেলেটি বলে তারা ইউনহিকে একজন গ্যাংস্টারের কাছে পাঠিয়েছিল। যদিও তারা তার বোনকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু সে অনেক বড় গুন্ডা ছিল, তাই তারা নিজেদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে আসে। ইয়ানা ছেলেটির কাছ থেকে সেই গ্যাংস্টারের ফোন নাম্বার নেয়। ছেলেটি ইয়ানাকে একটি গাড়ির কার্ডও দেয়, যেটা হ্যাপি ক্যাশ ক্রেডিট নামে রেজিস্টার্ড ছিল। ইয়ানা কার্ডে থাকা নাম্বারে ফোন করে, কিন্তু সেখানে কেউই ফোন ওঠায় না। এ ব্যাপারে ইয়ানা পুলিশকেও ইনফর্ম করে, কিন্তু 48 ঘন্টা পার না হওয়ায় পুলিশও এই বিষয়ে তদন্তে নামে না। তাই সে নিজেই তার বোনকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ইয়ানার কাছে শুধু সেই গ্যাংস্টারের গাড়ির নাম্বারই জানা আছে, আর গাড়ির নাম্বার থেকে কাউকে খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার। কিন্তু এই সময় ইয়ানার শুধু তার বোনকে খুঁজে বের করা প্রয়োজন, যার জন্য সে সবকিছু করতে পারে। এদিকে সেই গ্যাংস্টার প্রথমে ইউনহির সুবিধা নিয়ে তাকে জং নামের একজন ব্যক্তির কাছে $1 মিলিয়ন বিনিময়ে বিক্রি করে দেয়। জং ইউনহির মতো মেয়েদের দিয়ে প্রস্টিটিউশনের কাজ করায় এবং তাদের বাইরের দেশে পাচার করে দেয়। জং ইউনহির সাথে খুবই খারাপ আচরণ করে। জং এর একজন সহকারী আছে যে নিজেও একজন মেয়ে, কিন্তু ইউনহির উপর যে নির্যাতন হয় তা দেখেও সে জংকে কিছুই বলে না। পরের সিনে আমাদেরকে ইয়ানাকে দেখানো হয় যে সারা শহরে সেই নাম্বারের গাড়ি খোঁজার কাজে লেগে পড়ে। প্রথমে সে সব মলের পার্কিং লটে যায়, এরপর সে একের পর এক বড় অফিসারদের পার্কিং চেক করে। অবশেষে সে একটি সিলভার কালারের গাড়ি দেখতে পায়, যে নাম্বারের গাড়ি সে খোঁজ করছে। তখন সেখানে সে গ্যাংস্টার আসে এবং গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইয়ানার কাছে প্রথম থেকেই সে গ্যাংস্টারের ফোন নাম্বার ছিল, তাই সে সেই গ্যাংস্টারকে ফোন করে, কিন্তু লোকটি ইয়ানার ফোন না উঠিয়ে ড্রাইভিং করা চালিয়ে যায়। তাই বাধ্য হয়ে ইয়ানা সেই গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সে ওই গ্যাংস্টারকে কারেন্টের শক দিয়ে তার গাড়িতে বসে পড়ে এবং গলায় একটি রশি পেঁচিয়ে ধরে। কোনো উপায় না পেয়ে সেই গ্যাংস্টার গাড়ি স্টার্ট করে এবং মাঝপথে ইচ্ছা করে গাড়িটি একটি ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খাওয়ায়। এতে ইয়ানা ভীষণ চোট পায়। সুযোগ বুঝে ওই গ্যাংস্টার ইয়ানার উপর হামলা করে। এতে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মারধরের এক পর্যায়ে লোকটি ইয়ানাকে বলে যে তোমার বোনকে ইউজ করে আমার তেমন মজা লাগেনি, তাই আমি তাকে জং নামের একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। রাগে ও ক্ষোভে ইয়ানা তাকে এত মারে যে সে সেখানেই বেহুশ হয়ে যায়। এরপর ইয়ানা লোকটিকে গাড়ির ডিকিতে বন্ধ করে তার ফোন চেক করে, যেখান থেকে সে জংয়ের নাম্বার ও বাড়ির ঠিকানা বের করে। ইয়ানা জংকে ধরতে রওনা দেয়। তার যাত্রা এত সহজ না, তবুও যাই ঘটুক না কেন ইয়ানা তার ছোট বোনকে যেভাবেই হোক খুঁজে বের করবে। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে ইয়ানা জংয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়, যার মাথায় ইউনহির চুলের ক্লিপ লাগানো ছিল। ইয়ানা এটি তার ছোট বোনকে গিফট করেছিল। ইয়ানা সেই অ্যাসিস্ট্যান্টকে মারা শুরু করে। তখন জং ছুরি দিয়ে ইয়ানার উপর হামলা করে। ভাগ্যক্রমে তা ইয়ানার ব্যাগে গিয়ে লাগে। ইয়ানা জংকে প্রচুর ধোলাই করে, যার ফলে সে তোতা পাখির মতো সব খুলে বলা শুরু করে। সে ইয়ানাকে জানায় তারা ইউনহিকে একজন ধনী পলিটিশিয়ানের কাছে বিক্রি করে দিয়েছে। জং এর অ্যাসিস্ট্যান্ট ইয়ানাকে জানায় ডিল হওয়ার পূর্বে ইউনহি বেশ কয়েকবার বাসায় ফোন করে, কিন্তু সেখানে কেউই ফোন রিসিভ করে না। সে একটি শপেও ফোন করে, কিন্তু সেখান থেকেও কোনো রিপ্লাই আসে না। পরের সিনে আমাদেরকে ইউনহিকে এই লোকটির সাথে দেখা যায়, যার নাম স্যাম। সে একজন বড় পলিটিশিয়ানের অ্যাসিস্ট্যান্ট, যার কাছে ইউনহিকে জং বিক্রি করে দিয়েছে। স্যাম গ্যাস পুড়তে একটি গ্যাস স্টেশনে গাড়ি থামায়। ইউনহি এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় এবং সেখানে অপেক্ষারত একটি বাসে গিয়ে উঠে পড়ে। বাসটি কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করে, কিন্তু স্যাম বাসটিকে থামিয়ে ভেতরে ঢুকে ইউনহিকে লুকিয়ে থাকতে দেখে ফেলে। সে জোর করে ইউনহিকে বাস থেকে নামিয়ে আনে আর সবাইকে বলে ইউনহি আমার বোন, তার মানসিক অবস্থা ঠিক নেই, তাই বাড়ি থেকে মাঝে মধ্যে পালিয়ে যায়। এটা শুনে যাত্রীদের কেউ আর কিছু বলে না, সবাই তার কথা বিশ্বাস করে নেয়। তখন স্যামের মোবাইলে তার বসের ফোন আসে। স্যাম তাকে বলে মেয়েটি তার কাছেই জিম্মি আছে। এখানে স্যাম জানতো না ইউনহি ইয়ানার বোন। অন্যদিকে ইয়ানা সেই দোকানদারের কাছে যায় যাকে ইউনহি ফোন করেছিল, এই ভেবে সেই দোকান থেকে হয়তো সে তার বোনের ব্যাপারে কোনো ক্লু পাবে। মাঝপথে ইয়ানা কারে ডিকি খুলে ওই গ্যাং
গ্যাংস্টারকে বের করে তার হাত ভেঙে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়। কিছু সময় পর ইয়ানা দোকানের ভেতর প্রবেশ করে। দোকানটি একজন বৃদ্ধ লোকে ছিল। ইয়ানা তাকে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বৃদ্ধ জানতো না তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি ইউনহির বোন। তাই সে তাকে সবকিছু বলতে শুরু করে যে কিভাবে সে ইউনহিকে কমিক্স দেওয়ার অজুহাতে তার সাথে খারাপ কাজ করত, যেখানে বৃদ্ধের 3 বন্ধু তাকে এই কাজে সাহায্য করত। এটা শুনে ইয়ানা অসম্ভব রেগে যায়। সে দোকানদারের আঙ্গুল দরজার কাছে বাড়ি দিয়ে তার হাত পিষে ফেলে। বৃদ্ধ যখন ব্যথায় কাতরাচ্ছিল তখন ইয়ানা তার বন্ধুদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে। রাগে ঘৃণায় তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। এই ভেবে যারাই তার বোনের সাথে দেখা করেছে তারাই তার সরলতার সুযোগ নিয়েছে। এর পরের দৃশ্যে আমাদেরকে একজন ফটোগ্রাফারকে দেখানো হয় যে মেয়েদের ছবি তুলে এই বলে সে তাদের বড় মডেল বানাবে। ইয়ানা যখন সেখানে পৌঁছায় সেখানে সে ইউনহির একটি ফটো ফ্রেম দেখতে পায়। ইয়ানা ওই ফটো ফ্রেমটাই তার মাথায় মারে এবং তাকে মারার আগে তার আরেক বন্ধুর ব্যাপারে জিজ্ঞাসা করে। এরপর ইয়ানা একটি গ্যারেজে পৌঁছে একজন ওয়ার্কারের হাত হাতুড়ি দিয়ে পিষে ফেলে আর বলে, তুমি আমার বোনের সাথে কি করেছো? তখন ওই ওয়ার্কার ইয়ানাকে সবকিছু খুলে বলে আর আমাদেরকে মুভির ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় যখন ইয়ানা জেলে যায়নি। একদিন পার্ক নামের একজন পলিটিশিয়ান তার গ্যারেজে গাড়ি সার্ভিসিং এর জন্য আসে। সেদিন ওই দোকানদার ও তার বন্ধুরা ইউনিকে কমিক্স বুক দেওয়ার অজুহাতে ডেকে আনে। তারপর তারা সবাই মিলে সেই গাড়িতে ইউনিকে ঘুমের ওষুধ খাইয়ে তার সাথে খারাপ কাজ করে। আর যখন পার্ক গাড়িতে ওঠে তখন সেখানে সে ইউনহির কাপড়ের টুকরো দেখতে পায়। তখন সেই পলিটিশিয়ান তাকে ফোন করে। বাধ্য হয়ে সে তাকে সবকিছু খুলে বলে। তারপর থেকে প্রতিদিন স্কুলের পর সে ইউনিকে নিতে আসতো এবং সেও তার সাথে একই কাজ করত যা ওই দোকানদার আর গ্যারেজের কর্মী এতদিন করে এসেছে, যার কারণে প্রতিদিনও ইউনি লেট করে বাড়ি ফিরত। এর কারণ জানতে ইয়ানা একদিন ইউনির স্কুলের কাছে যায়। সেখানে সে ইউনিকে একটি বিলাসবহুল গাড়িতে ঢুকতে দেখে। সেই কারটি একটি হোটেলের সামনে দাঁড়ায়। ইয়ানা সেই হোটেলের রুমে ঢুকে যেখানে পার্ক ছিল। বোনকে এই অবস্থায় দেখে ইয়ানা স্ক্রুড্রাইভার দিয়ে পার্কের চোখ গুঁতো করে দেয় এবং বোনকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু পার্ক নিজের ক্ষমতা দিয়ে ইয়ানার বিরুদ্ধে মামলা করে উল্টো তাকে 6 বছরের জন্য জেলে পাঠিয়ে দেয় আর নিজে বেকসুর খালাস পেয়ে যায়। কিন্তু একদিন যখন পার্ক ইউনিকে দেখে তখন সে তার পূর্বের প্রতিশোধ নেওয়ার জন্য ইউনিকে উঠিয়ে নেয় আর এই সমস্ত কিছু প্ল্যান করে। এরপর আমাদেরকে আবার প্রেজেন্টে নিয়ে আসা হয় যেখানে ইয়ানা জানতে পারে তার বোন পার্কের অ্যাসিস্ট্যান্টের কাছে রয়েছে। ওই অ্যাসিস্ট্যান্ট ইয়ানার ভালো বন্ধু। সেই ইয়ানাকে ফোন করে জানায় ইউনি এখন পার্কের গোপন আস্তানায় রয়েছে। ইয়ানা বন্দুক নিয়ে সেখানে পৌঁছায়। সে সিকিউরিটি গার্ডকে নির্মমভাবে মারা শুরু করে। ইয়ানা ভেতরে ঢুকে পার্কের মাথায় বন্দুক ঠেকায়। সে তার বোনের ব্যাপারে বলতে যাবে তখনই পার্কের কয়েকজন গুন্ডা সেখানে এসে যায়, যার সুযোগ নিয়ে পার্ক সেখান থেকে পালিয়ে যায়। ইয়ানা প্রথমে গুন্ডাগুলোকে মেরে পার্কের পিছু নেয়। গাড়িতে পার্ক তার অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে ইউনিকে মেরে ফেলতে বলে, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তা না করে উল্টো ইয়ানাকে তার লোকেশন পাঠিয়ে দেয় এবং তাকে দ্রুত আসতে বলে। ইয়ানা পার্কের গাড়িকে ধরতে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। সে তার গাড়িতে বারবার আঘাত করে, এমনকি সে পার্ককে গুলিও মারে যা তার হাত ছুঁয়ে বেরিয়ে যায়। এসবের মধ্যে ইয়ানার কার রাস্তার একটি গর্তে পড়ে আটকে যায়। এই সুযোগে পার্ক সেখান থেকে পালিয়ে তার অ্যাসিস্ট্যান্টের কাছে পৌঁছায়। পার্ক তার চেলাদের কাছ থেকে জেনে গিয়েছে তার সাথে ইয়ানার বন্ধুত্ব রয়েছে, তাই পার্ক তাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে মেরে ফেলে। এদিকে ইয়ানা হোটেলে গিয়ে পার্কের সাথে মোকাবেলা করতে নিজেকে প্রস্তুত করে। রাতে ইয়ানা কার নিয়ে পার্কের লোকেশনে পৌঁছে যায়। পার্কও ইয়ানার জন্য সেখানে অপেক্ষা করছিল। সেখানে ইয়ানার সাথে পার্কের গুন্ডাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়। ইয়ানা পার্কের গুন্ডাদের নির্মমভাবে মারা শুরু করে। পার্কের গুন্ডারা সংখ্যায় বেশি হওয়ায় ইয়ানা তাদের সাথে পেরে ওঠে না। সেই সাথে তার বন্দুকের সব বুলেটও শেষ হয়ে যায়। ইয়ানা মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে পার্ক ইউনিকে একটি রুমে নিয়ে যায়। সেই ইয়ানাকে তার বোনের করুণ অবস্থা জানালা দিয়ে দেখায়। ইউনহি অসহায়ভাবে তার বোনকে ডাকে যে কিনা মাটিতে পড়েছিল। ইয়ানার মধ্যে এখন এত শক্তি নেই যে সে উঠে দাঁড়াতে পারবে, কারণ পার্কের গুন্ডারা তাকে ক্রমাগত আঘাত করেই চলেছে। ইয়ানা বুঝতে পারে সে যদি উঠে না দাঁড়ায় তাহলে পার্কের গুন্ডারা তার সাথে তার বোনকেও মেরে ফেলবে। তাই ইয়ানা সাহস করে উঠে দাঁড়ায় এবং গুন্ডাগুলোকে হারিয়ে দেয়। তারপর সে সেই রুমে যায় যেখানে পার্ক ইউনিকে আটকে রেখেছে। পার্ক আর ইয়ানার মধ্যে তুমুল লড়াই হয়। তখনই ইয়ানার নজর সোফায় পড়ে থাকা ইউনির দিকে যায়, যার সুযোগ নিয়ে পার্ক ইয়ানার পেটে ধারালো ছুরিকাঘাত করে,
কিন্তু তার পরপরে ইয়ানা সেই ছুরি পার্কের পেটে ঢুকিয়ে দেয় এবং বোনের বদলা নিতে সেই পার্কে সমস্ত শক্তি দিয়ে আঘাত করে এবং তার জীবন নিয়ে নেয়। ইয়ানা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত ছিল এবং তার পেট থেকে অনবরত রক্ত ঝরছিল, কিন্তু তার ছোট বোনকে নিরাপদে দেখে সেই দিকে তার নজর যায় না। এত কিছু হওয়ার পর ইউনহি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তাকে দেখে ইয়ানার চোখে জল চলে আসে। কিছুদিন পর তারা তাদের সব জিনিসপত্র গুছিয়ে অন্য শহরে চলে যায়। আর এরই সাথে এই মুভিটি এখানে সমাপ্ত হয়। গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।